বইরস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ূন আহমেদ মিসির আলী সিরিজের উপন্যাস মিসির আলীর চশমা। আজ পঞ্চম পর্ব। হারুন বলল, মা স্বপ্নে দেখছেন? উনি যা স্বপ্নে দেখেন তাই হয়। স্বপ্নে কি দেখেছেন? হারুন অন্যদিকে চোখ ফিরিয়ে বলল, মায়ের স্বপ্ন। তোমাকে বলবো না। কেন বলবে না? মা নিষেধ করেছেন। অতি দ্রুত দুইয়ে দুইয়ে চার মেলালাম। আমাকে স্বপ্ন বলতে নিষেধ করা হয়েছে। এর অর্থ একটাই, স্বপ্নে আমার ভূমিকা আছে। খুব সম্ভব হারুনের মহাবিপদের সঙ্গে আমি যুক্ত। আমি বললাম, তোমার মহাবিপদে কি আমার কোনো ভূমিকা আছে? মহাবিপদটা কি আমি ঘটাচ্ছি? হারুন মেঝের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ। আমি বললাম, তোমাকে আমি খুন করেছি এরকম কিছু? হারুন বলল, হ্যাঁ। খুনটা করছি কিভাবে? গলা টিপে? হারুন বলল, ছুরি দিয়ে গলা কেটে। এই জন্যই কি তুমি আলাদা ঘুমাও? হুম। তুমি বুদ্ধিমান আধুনিক একজন মানুষ, বিদেশে পড়াশোনা করেছো। স্বপ্নের মতো হাস্যকর জিনিস তুমি বিশ্বাস করো না? তাহলে গলায় তাবিজ ঝুলিয়ে ঘুরছো কেন? তাবিজ খোলো। না। না কেন? মা রাগ করবে। মাই কি তোমার সব? আমি কিছু না? তোমার ছেলে কিছু না? হারুন জবাব দিল না। আমি বললাম, তোমাকে একটা অনুরোধ করব। তোমাকে সেই অনুরোধ রাখতে হবে। বললা রাখবো? হারুন বলল, রাখবো। আমার হাত ধরে বলে বলো রাখবে। হারুন আমার হাত ধরে বলল, সে অনুরোধ রাখবে এবং আমার এই অনুরোধের কথা মাকে জানতে পারবে না, জানাবো না। আমার অনুরোধ হচ্ছে, তুমি একটা ফ্ল্যাট বাড়ি ভাড়া করবে। সেই ফ্ল্যাটে আমি, তুমি এবং বাবু থাকবো। তোমার মা থাকবেন না। হারুনের মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। দিনে দুপুরে ভূত দেখলে মানুষের যে অবস্থা হয় সেই অবস্থা। সে বিড়বিড় বিড়বিড় করে বলল, এই স্বপ্নটা মা দেখছেন। আমি বললাম, বিড়বিড় করবে না, পরিষ্কার করে বলো। হারুন বলল, মা স্বপ্ন দেখেছেন মাকে এ বাড়িতে রেখে আমরা তিনজন আলাদা ফ্ল্যাট ভাড়া করেছি। তারপর তুমি আমাকে খুন করছো। আমি কঠিন গলায় বললাম, তোমার মা স্বপ্নে যাই দেখুক, তুমি আমাকে কথা দিয়েছো আলাদা ফ্ল্যাট ভাড়া করবে। তুমি যদি ফ্ল্যাট ভাড়া না নাও তাহলে আমি কিন্তু বাবুকে নিয়ে চাচার বাসায় চলে যাব। বাকি জীবন তুমি আমার বা তোমার ছেলের সাথে দেখা পাবে না। আই মিন ইট। হারুন বলল, ফ্ল্যাট ভাড়া করব। সত্যি? হ্যাঁ, সত্যি। হারুন সত্যি সত্যি ফ্ল্যাট ভাড়া করল। ৩ তলায় ৪ কারমার সুন্দর ফ্ল্যাট। দক্ষিণে খোলা বারান্দা আছে। ফ্ল্যাট দেখে আমি মুগ্ধ। হারুনদের পুরনো বাড়ির উঁচু সিলিং আমার খুব অপছন্দ ছিল। সে বাড়ির চারিদিকে বড় বড় গাছপালা। গাছের জন্য বাড়িতে আলো ঢুকতে পারত না, এমন অবস্থা। এপ্রিল মাস থেকে বাড়ি ভাড়া নেওয়া হলো। আমরা ঠিক করলাম এপ্রিল মাসের ১ তারিখ। সেদিন নতুন ফ্ল্যাটে না গিয়ে ২ তারিখে উঠব। আমি ভেবেছিলাম আমার শাশুড়ির ব্যাপারটা নিয়ে খুব হইচই করবেন, বেঁকে দাঁড়াবেন। সেরকম কিছু করলেন না। বরং শান্ত গলায় বললেন, ঠিক আছে যাও, গত সপ্তাহে একদিন বাবুকে এনে আমাকে দেখিয়ে নিয়ে যাবে। আমি বললাম, অবশ্যই। শাশুড়ি বললেন, তোমার চাচার বাড়ি থেকে কাউকে স্থানীয়ভাবে এনে তোমাদের ফ্ল্যাটে রাখতে পারো কিনা দেখো। তুমি কলেজে চলে যাবে, কাজের মেয়েদের হাতে এত ছোট বাচ্চা রেখে যাওয়া ঠিক না। আমি বললাম, সেই ব্যবস্থা করব। মহা আনন্দে গোছগাছ শুরু করলাম। নতুন সংসার শুরু করতে যাচ্ছি, সেই আনন্দে আমি আত্মহারা। মার কঠিন বলয় থেকে হারুনের মুক্তি অনেক বড় ব্যাপার। এপ্রিল মাসের ২ তারিখ বাড়ি ছাড়ব। ১ তারিখ দুর্ঘটনা ঘটল। আমার বাবু মারা গেল। আমি তখন কলেজে প্র্যাকটিক্যাল ক্লাস নিচ্ছি। কলেজের প্রিন্সিপাল হঠাৎ ক্লাসে ঢুকে বললেন, সাহেলা আপনি এক্ষুনি বাড়ি যান। আপনার বাচ্চা অসুস্থ। আমার গাড়ি আছে, গাড়ি নিয়ে যান। বাড়িতে পৌঁছে দেখি আমার শাশুড়ি মৃত বাচ্চা কোলে নিয়ে পাথরের মূর্তির মতো বসে আছেন। তিনি ক্ষীণ গলায় বললেন, বৌমা, সব শেষ। আমার বাচ্চাটা কিভাবে মারা গেল, তা কি হয়েছিল আমি কিছুই জানতে পারিনি। আমার শাশুড়ি আমাকে বলেননি যে কাজের মেয়েটি বাচ্চার দেখাশোনা করতো, তাকেও পাওয়া যায়নি। দুর্ঘটনার দিন কাচের জগ ভাঙার মতো অতি গুরুতর অপরাধ। তার চাকরি চলে যায়। আমার শাশুড়ি তাকে বেতন দিয়ে বিদায় করে দেন। বাসায় একজন কেয়ারটেকার থাকতো, সবুর মিয়া।
সবুর মিয়াও ঘটনার সময় বাসায় ছিল না। শাশুড়ি তাকে কী কাজে নারায়ণগঞ্জ পাঠিয়েছিলেন, আমি শাশুড়ির কাছ থেকে কোনো ঘটনা জানতে চেয়েছি। তিনি কিছুই বলেননি। শুধু বলেছেন, "আমি কিছু বলবো না। তোমরা ফ্ল্যাট বাড়িতে চলে যাও। আমাকে কিছু জিজ্ঞেস করবে না।" আমি বাচ্চাটার সুরতহাল করতে পারতাম। তার জন্য পুলিশ কেস করতে হতো। সেটা করা সম্ভব ছিল না। আমার নিজের মাথা তখন পুরোপুরি খারাপ হয়ে গিয়েছিল। চোখ বন্ধ করলেই দেখতাম আমার ছোট্ট বাবু হামাগুড়ি দিয়ে আমার দিকে আসছে। তার সব ঠিক আছে, হাসি হাসি মুখ, বড় মায়াভর্তি চোখ, শুধু মুখ দিয়ে টপ টপ করে রক্তের ফোঁটা পড়ছে। দীর্ঘদিন গুলশানের এক মনোরোগ ক্লিনিকে আমাকে কাটাতে হয়েছে। সেখানে আমি একবার ঘুমের ওষুধ থেকে খেয়ে সুইসাইডের চেষ্টা করি। তারপর অনেক দিন কেটে গেছে। আমার শাশুড়ি মারা গেছেন স্বাভাবিক মৃত্যু। ডায়রিয়া হয়ে মহাখালী কলেরা হাসপাতালে শেষ নিঃশ্বাস করেছেন। কিন্তু মৃত্যুর পর তিনি আমার স্বামীকে ছাড়েননি। এখনো হারুনের ঘাড়ে ভর করে আছেন। তিনি হারুনকে কন্ট্রোল করে যাচ্ছেন। হারুন তার জীবিত মায়ের দ্বারা যেভাবে চালিত হতো, মৃত মাও তাকে সেভাবে চালিত করছে। আমাদের আর কোনো ছেলে মেয়ে হয়নি, কারণ আমার শাশুড়ি তার প্রতি আদরের ছেলেকে যেন আমার সঙ্গে কোনো শারীরিক সম্পর্ক না হয়। আমি আপনাকে লেখা আমি আপনাকে লেখা আমার এই দীর্ঘ চিঠি এখনো শেষ করেছি। আপনাকে বাবা সম্বোধন করেছি যেন আপনি ঠিক চিঠির এক কন্যার প্রতি দয়া করেন এবং চিঠির কন্যার পুত্রের মৃত্যু রহস্য বের করেন। আমার ধারণা এই রহস্য ভেদ হওয়া মাত্র হারুনের মোহমুক্তি ঘটবে। সে তার মাকে ঘাট থেকে ঝেড়ে ফেলবে। আমি হারুনকে নিয়ে সত্যিকার সংসার শুরু করতে পারবো। চিঠি কন্যা শায়লা। একেকজন মানুষের গল্প বলার স্টাইল একেক রকম। অতি সাধারণ কথা মিসির আলী যখন বলেন তখন মনে হয় দারুণ রহস্যময় কোনো কিছুর বর্ণনা দিচ্ছেন। উদাহরণ দেই, একদিন তার বাসায় গেছি। তিনি জানালার পাশে বসে গল্প করছেন। গল্পের এক পর্যায়ে বললেন, "বুঝলেন ভাই?" তখন জানালা দিয়ে তাকিয়ে দেখি এত বড় একটা চাঁদ। শুনে আমার গা ছমছম করে উঠল। আমি চমকে মিসির আলীর জানালা দিয়ে তাকালাম। অথচ চমকাবার কিছুই নেই। পূর্ণিমার রাতে জানালা দিয়ে এত বড় চাঁদ দেখা যেতেই পারে। তিনিই আবার অতি ভয়ঙ্কর ব্যাপার এমন সাদামাটাভাবে বলেন যেন এটা কিছুই না। এরকম রোজই ঘটছে। এক সিরিয়াল কিলার প্রসঙ্গে বলতে গিয়ে হাই তুলতে তুলতে বললেন, লোকটার অভ্যাস ছিল খেজুরের কাঁটা দিয়ে ভিকটিমের চোখ গেলে দেওয়া। তার বলার ভঙ্গি বলতে বলতে হাই তোলা থেকে শ্রোতাদের ধারণ হবে খেজুরের কাঁটা দিয়ে চোখ তোলা নৃত্বিক নৈমিত্তিক ব্যাপার এমন কিছু না। আমি অনেক দিন থেকে মিসির আলীকে বলেছিলাম তার রহস্য সমাধানের প্রক্রিয়ার খুব কাছ থেকে আমি যুক্ত হতে চাই। আমি দেখতে চাই তিনি কাজটা কিভাবে করেন, লজিকের সিঁড়ি কিভাবে পাতেন। রহস্যের প্রতি আগ্রহ না, আমার আগ্রহ রহস্যভেদ প্রক্রিয়ার প্রতি। সুযোগ সে অর্থে আসেনি, আমি নিজে অত্যন্ত ব্যস্ত থাকি। মিসির আলী ঘরকুনে মানুষ। তিনি নিজেও তার মানসিক জগৎ নিয়ে ব্যস্ত। আমাদের দুজনের দেখা হয় না বললেই হয়। এই সময়ে আমি আমার পারিবারিক ট্র্যাজেডির নায়ক হয়ে বসলাম। সমাজের একজন দুষ্ট মানুষ হিসেবে আমার পরিচয় ঘটল এবং মিটিং করে নিজের বাড়ি থেকে বের করে দেওয়া হলো। পত্রিকাগুলিতে ছাপার মতো খবর অনেক দিন ছিল না। তার মনের আনন্দে আমাকে নিয়ে নানান গল্প ফাঁদতে লাগলো। মিসির আলী সাহেবের যে গল্পটি এখানে লিখছি, সেখানে আমার ব্যক্তিগত গল্পের স্থান নেই বললেই নিজের গল্প বাদ থাকলো। অন্য কোনো দিন সেই গল্প বলা যাবে। যাই হোক, আমি বাড়ি থেকে বিতাড়িত হয়ে কিছুদিন বন্ধু-বান্ধবের সঙ্গে থাকার চেষ্টা করলাম। বন্ধু-বান্ধবরা তেমন আগ্রহ দেখালো না। মহা বিপদকে সেধে পুষতে চায় বাধ্য হয়ে উত্তরায় একটা ফ্ল্যাট ভাড়া করলাম। ৩ তলা, একা থাকি। দিনের বেলা অফিসের একজন পিয়ন থাকে। হোটেল থেকে খাবার এনে দিয়ে সন্ধ্যায় নিজের বাসায় চলে যায়। আমি তাকে চক্ষু লজ্জায় বলতে পারি না যে তুমি থাকো, এত বড় ফ্ল্যাটে একা থাকতে ভয় পাই।
ভয় পাওয়ার কারণ হচ্ছে আমি মোটামুটি নিশ্চিত ফ্ল্যাটে আমি একা থাকি না, আমার সঙ্গে বিদ্রোহী কোনো আত্মাও থাকেন। তিনি গভীর রাতে কঠোর মেঝেতে হাঁটাহাঁটি করেন, শব্দ শেষ করে নিঃশ্বাস নেন, রান্নাঘরে পানির টোপ ছেড়ে হাতে মুখে পানি দেন। এক রাতের ঘটনা তো ভয়ঙ্কর। রাত ৩টা বাজে। বাথরুমে যাবার জন্য বিছানা ছেড়ে নেমেছি। হঠাৎ দেখি ঘরের মধ্যে বেটে মতো এক ছায়ামূর্তি। সে আমার চোখের সামনে ঘরের এক মাথা থেকে আরেক মাথায় চলে গেল। আমি বিকট চিৎকার দিতে গিয়েও দিলাম না। চিৎকার দিয়েও লাভ নেই। বিদ্রোহী আত্মা আমার সঙ্গে বাস করেন। তিনি ছাড়া আমার চিৎকার কেউ শুনবে না। এরপর থেকে ওই বাড়িতে রাত কাটানো আমার জন্য বিরাট সমস্যা হয়ে দাঁড়ালো। সন্ধ্যার পর প্রতিটি ঘরের বাতি জ্বালিয়ে রাখি। কারেন্ট চলে যেতে পারে এই ভয়ে সব ঘরে চার্জার। আমার বালিশের নিচে থাকে টর্চ লাইট। হাতের কাছে টেবিল, দেয়াল সাই এবং মোমবাতি। লোহা সঙ্গে রাখলে ভূত আসে না। আমার শোবার ঘরে এই কারণেই রড আয়রনের খাট কিনে সেট করা হলো। তারপরেও ভয় কাটে না। রাতগুলি বলতে গেলে জেগেই কাটাই। আমার এক বিভৎস মানসিক অবস্থায় মিসির আলি হঠাৎ খুঁজে খুঁজে বাসায় উপস্থিত হলেন। তিনি এসেছেন পত্রপত্রিকা পড়ে। মিসির আলি আবেগপ্রবণ মানুষ কখন ছিলেন না। তার আবেগ এবং উচ্ছ্বাস খুবই নিয়ন্ত্রিত। তারপর তিনি যথেষ্ট আবেগ দেখালেন। আমাকে বললেন, আপনার মতো গৃহী মানুষকে ঘরছাড়া দেখে খারাপ লাগছে। বলুন আপনার জন্য কি করতে পারি। আমি বললাম, আপাতত আপনি আমাকে ভূতের হাত থেকে বাঁচান। একটা ভূত আমাকে রাতে ঘুমাতে দিচ্ছে না। কঠোর ফ্লোরে সে রাতে হাঁটাহাঁটি করে। আমি নিজে ভূতটাকে দেখেছি। মিসির আলি বললেন, কাঠ দিনের গরমে প্রসারিত হয়, রাতে ঠান্ডায় সংকুচিত হয়, তাই নানান শব্দ হয়। আমি বললাম, কাঠের এই ব্যাপারটা মানলাম, কিন্তু রান্নাঘরে ভূতটা পানির কল ছাড়ে। ছড়ছড় ছড়ছড় করে পানি পড়ার শব্দ আমি রোজ রাতেই ২-৩ বার শুনি। মিসির আলি শান্ত গলায় বললেন, রাতে চারিদিক থেকে নীরব। আপনার নিচের তলা বা উপরের তলায় লোকজন যখন কল ছাড়ে তখন সেই শব্দ ভেসে আসে। এর বেশি কিছু না। আপনি ভূতের ভয়ে মানসিকভাবে উত্তেজিত থাকেন বলেই হালকা পানি পড়ার শব্দ বড় হয়ে কানে বাজে। আমি বললাম, সরাসরি যে ভূত দেখেছি সেটা কি? বিছানা থেকে নেমে বাথরুমে গেলাম। হাঁটু সাইজের একটা ভূত দেওয়ালের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত গেল এবং মিলিয়ে গেল। মিসির আলি বললেন, আপনি নিজের ছায়া দেওয়ালে দেখেছেন। ঘরের সব বাতি নিভিয়ে দিন। ওই রাতের মতো বিছানা থেকে নামুন, বাথরুমে যান, নিজের ছায়া দেখবেন। আমি তাই করলাম। নিজের ছায়া কোনো দেখলাম না। মিসির আলি মোটেও বিচলিত হলেন না। তিনি বললেন, ওই রাতে নিশ্চয়ই আপনার টিভি খোলা ছিল। টিভি স্ক্রিনে থেকে আসা আলোয় আপনার ছায়ায় পড়েছে। টিভি ছাড়ুন। আমি টিভি ছাড়তে দেওয়ালে নিজের ছায়া দেখলাম। মিসির আলি বললেন, হেঁটে বাথরুমে পর্যন্ত যান। ছায়াকে হেঁটে যেতে দেখবেন। আমি এখন আর তার প্রয়োজন দেখছি না।